নমস্কার। অদ্ভুত কিছু সূত্র নিয়ে আজকেও চলে এলাম। অর্থাৎ এমন কয়েকটি সূত্র বলে 12টি সূত্র আজকে কিন্তু বলবো, এবং এই সূত্রগুলি প্রমাণিত সূত্র। অর্থাৎ সূত্রগুলি যদি আপনার জন্মছকের মধ্যে থাকে তাহলে সূত্রগুলির যে ফলাফলটাকে নিয়ে আমি বলবো, সেই ফলাফল আপনার জীবনে ঘটবেই ঘটবে। তাহলে আপনি এই অনুষ্ঠানটিকে দেখে মিলিয়ে নিন এই সূত্রগুলির মধ্যে কোনো সূত্র কি আপনার জন্মছকের সঙ্গে ম্যাচ করছে। আর জ্যোতিষের যারা স্টুডেন্ট তাদেরকে তো অবশ্যই রিকোয়েস্ট করবো যে এই সূত্রগুলো অবশ্যই লিখে রাখবেন, অবশ্যই কাজে লাগবে। কিন্তু প্রথম সূত্র, কারোর জন্মছকের মধ্যে রবি যদি একাদশ ঘরের মধ্যে থাকে, অবশ্যই সেই জাতক কিন্তু বারবার ধরে বলতে পারে যে আমার শত্রু বৃদ্ধি হয়ে যাচ্ছে, শত্রুরা আমাকে ক্ষতি করার চেষ্টা করছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে লিখে রাখুন, একাদশ ঘরে রবি থাকলে পারে অবশ্যই তার শত্রু বৃদ্ধি হতে পারে, কিন্তু কোনো শত্রু তার একটুও বাল ব্যাঙা করতে পারবে না, এরকম কিন্তু বিষয়। অর্থাৎ শত্রুদেরকে সে পরাস্ত করে দেয়, ঠিক আছে। কোনো শত্রুরা বিশেষ কোনো বড় ক্ষতি করতে পারবে না একাদশ ঘরের মধ্যে যদি রবি থাকে। অষ্টম পতির ওপর, অষ্টম কারোর জন্মছকের মধ্যে অষ্টম পতির ওপরে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে, যদি কারুর জন্মছকের মধ্যে অষ্টম পতির ওপরে বৃহস্পতির দৃষ্টি পড়ে, তাহলে পারে সেই জাতক কিন্তু অবশ্যই দীর্ঘায়ু হয়, সেই জাতকের কিন্তু অবশ্যই আয়ু বৃদ্ধি হয়। সর্বদা এই কথাটা মাথায় রাখবেন। মহিলাদের জন্মছকের মধ্যে যদি রাহু, মহিলাদের জন্মছকের মধ্যে যদি রাহু দ্বিতীয় থাকে এবং সেই মহিলা যদি বাড়ির কাছাকাছি বিয়ে করে নেয়, অবশ্যই তার বিবাহিত জীবনে সমস্যা চলে আসবে। মহিলাদের জন্মছকের মধ্যে সেকেন্ড হাউসের মধ্যে যদি রাহু থাকে এবং সেই মহিলা যদি বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বিবাহ করে, তাহলে পারে তার বিবাহিত জীবনের সমস্যা অনেকাংশে কমে যাবে এবং সেই মহিলার কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট আসবে। ফলে মহিলার উন্নতি মানে তার হাজবেন্ডের আরো উন্নতি বৃদ্ধি হবে এবং বিবাহিত জীবনে বড় সমস্যা তো আসবে না। কিন্তু সেকেন্ড হাউসের মধ্যে রাহু থাকলে পারে সে যদি বাড়ির সামনে বিয়ে করে, এতে কিন্তু ডিভোর্সের মতো প্রবলেমও চলে আসে। উচ্চস্থ শনি, উচ্চস্থ শনির ওপরে যদি মঙ্গল দৃষ্টি দেয়, তাহলে উচ্চস্থ শনির ওপরে যদি মঙ্গল দৃষ্টি দেয়, উচ্চস্থ শনি মানে তুলা রাশির ঘরের মধ্যে শনি বসে রয়েছে মনে করা যাক উচ্চস্থ শনি, এবং মনে করা যাক মঙ্গল কর্কট রাশিতেই বসে রয়েছে, তাহলে মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে শনিকে দেখছে। এরকম যদি হয়ে যায় তাহলে সেই জাতক কিন্তু অবশ্যই খুব ভালো সুবক্তা হয়ে যাবে। এবং সর্বদা মাথায় রাখবেন, শনি মঙ্গল যদি কারোর জন্মছকের মধ্যে একসঙ্গে থাকে, তাহলে এটা তো বিভিন্ন লোক বিভিন্ন কথা বলবে যে এটা বীজযোগ হয়ে গেছে, এটা খুব ডেঞ্জারাস দুর্ঘটনার যোগ, কিন্তু সেই জাতক অনেক ভালো বক্তা হবে। এবং এর সঙ্গে কি করে কানেকশনটা হচ্ছে পরবর্তী সময় বলবো, কিন্তু সেই জাতক অবশ্যই ভালো বক্তা হবে। সেই জাতকের ক্ষেত্রে রাজনীতি যদি সে করে, অবশ্যই খুব তাড়াতাড়ি কিন্তু গ্রোথ পেয়ে যাবে, এবং রাজনীতি করলে পরে তার ভাগ্যের উন্নতিটাও কিন্তু খুব কুইকলি চলে আসে। আরো অনেক কিছু হয়, তবে এই পয়েন্টটাকে আপনি লিখে রাখবেন, এরকম কিন্তু ঘটনা দেখতেই পাওয়া যায়। কেতু যদি কারোর জন্মছকের মধ্যে অষ্টমে থাকে, কেতু যদি অষ্টমে থাকে, অবশ্যই সেই জাতক কিন্তু অর্থ প্রাপ্তি করতে পারে, তার অর্থ ইনকাম কিন্তু বৃদ্ধি হয়, কিন্তু জাতকের মাঝে মধ্যেই কিন্তু পেটের সমস্যা চলে আসবে। আপনি লিখে রাখুন, কেতু যদি কারোর জন্মছকে অষ্টমে থাকে, অবশ্যই সেই জাতক হয়তো ধনী হতে পারে, সেই জাতকের অনেকগুলো দিক থেকে অর্থ উপার্জন হতে পারে, অবশ্যই হবে, কিন্তু সেই জাতকের কিন্তু পেটের সমস্যাও আস্তে আস্তে চলে আসতে পারে। বৃষ রাশির মধ্যে যদি কারোর শনি থাকে, বৃষ রাশির মধ্যে যদি কারোর শনি থাকে, তাহলে পারে আপনি লিখে রাখুন যে বৃষ রাশির মধ্যে শনি বসে রয়েছে, এবং সেই বৃষ রাশির মধ্যে যদি কারোর শনি থাকে, তাহলে আপনি লিখে রাখুন সেই জাতক যত তার বয়স বৃদ্ধি হবে, ততই কিন্তু সে মাথা গরমের প্রবণতা তার মধ্যে চলে আসবে। আপনি এই কথাটা লিখে রাখুন, দেখবেন এটাই ফল হবে যে যত তার বয়স বাড়বে তার মধ্যে কিন্তু মাথা গরমের বা অনেকটা বেশি সেন্টিমেন্টাল এরকম ব্যাপার কিন্তু চলে আসবে। লগ্ন যদি স্থির রাশির মধ্যে হয়, স্থির রাশির মধ্যে যদি লগ্ন হয়, স্থির রাশি কে কে? স্থির রাশি হচ্ছে আপনার বৃষ রাশি, স্থির রাশি হচ্ছে আপনার সিংহ রাশি, স্থির রাশি হচ্ছে আপনার এইদিকে হয়ে গেল আপনার বৃশ্চিক রাশি, এবং স্থির রাশি হচ্ছে কুম্ভ রাশি। তাহলে কি বলছে, বলছে স্থির রাশি হয়, আর যদি লগ্নের সঙ্গে
কোনোভাবে ষষ্ঠপতি সম্পর্ক করে, তাহলে যদি লগ্ন, কারুর লগ্ন স্থির রাশিতে হয়, মানে কারুর যদি বৃষ লগ্ন হয়, বা কারুর যদি সিংহ লগ্ন হয়, বা কারুর যদি বৃশ্চিক লগ্ন হয়, বা কারুর যদি কুম্ভ লগ্ন হয়, এবং সেই জন্মছকের মধ্যে যদি ষষ্ঠপতি কি বলছে থাকে, তাহলে সেই লগ্নের সঙ্গে কোনোভাবে, তাহলে বৃষ লগ্ন, সিংহ লগ্ন, বৃশ্চিক লগ্ন এবং কুম্ভ লগ্ন, এবং সেই লগ্নের ষষ্ঠপতি যারা, সেই ষষ্ঠপতি যদি ওই লগ্নর সঙ্গে সম্পর্ক করে, অর্থাৎ মনে করা যাক ষষ্ঠপতি লগ্নে বসে রয়েছে, মনে করা যাক ষষ্ঠপতি লগ্নকে দেখছে, এরকম যদি সম্পর্ক করে, তাহলে পরে ডেফিনেটলি লিখে রাখুন সেই জাতক জীবনে অবশ্যই প্রচুর অর্থ উপার্জন করতে পারবে। হ্যাঁ, তবে একটু এটা বেশি বয়সে ফল দেয়। ষষ্ঠ অষ্টমপতি যখনই কোনো যোগ ক্রিয়েট করে না, এগুলো একটু বেশি বয়সে ফল দেয়। অনেক সময় দেখা যায় যে স্থির লগ্নের অধিপতিরা এরাও যদি ষষ্ঠপতির সঙ্গে সম্পর্ক করে, তাহলেও কিন্তু জাতকের অর্থ উপার্জন ভালো বাড়িয়ে দেয় 40 বছরের পর থেকে। লিখে রাখুন, শুক্র যদি কারুর লগ্নের মধ্যে থাকে, বা শুক্র যদি কারুর সপ্তম ঘরের মধ্যে থাকে, তাহলে আপনি লিখে রাখুন সেরকম জাতক যারা হবে বা জাতিকা যারা হবে, তারা গান শুনতে খুব ভালোবাসবে, এবং তারা অকারণে বেশি মোবাইল ঘাঁটবে। লিখে রাখুন, কারুর লগ্নের মধ্যে যদি শুক্র থাকে বা সপ্তম ঘরের মধ্যে যদি শুক্র থাকে, তাহলে সেই সমস্ত ব্যক্তি বা জাতক জাতিকা গান শুনতে খুব ভালোবাসবে, এবং তারা অকারণে মোবাইল ঘাঁটে। কিন্তু শনি যদি লগ্নে থাকে এবং সেই জন্মছকের মধ্যে যদি বৃহস্পতি কেন্দ্রে থাকে, শনি যদি লগ্নে থাকে এবং সেই জন্মছকের মধ্যে বৃহস্পতি যদি কেন্দ্রে থাকে, তাহলে অবশ্যই সেই জাতিকা বা জাতক পৈতৃক সম্পত্তি প্রাপ্তি করতে পারে। জন্মছকের মধ্যে যদি বুধ চন্দ্রের কেন্দ্রে, অথবা বুধ চন্দ্রের কেন্দ্রে, অর্থাৎ চন্দ্র যেখানে বসে রয়েছে তার কেন্দ্রে বুধ রয়েছে, অর্থাৎ চন্দ্র থেকে চতুর্থ, সপ্তম, দশম, আর এদিকে চন্দ্র, এই সব কটা জায়গার মধ্যে যদি বুধ থাকে, বা চন্দ্র বুধ দুজনে একসঙ্গে লগ্নের কেন্দ্রে রয়েছে, তাহলে জাতক অবশ্যই খুব সুন্দর বক্তা হতে পারবে, এবং খুব সহজেই কিন্তু অন্যের ওপর প্রভাব বিস্তার করতে পারবে। অনেক সেলসম্যানরা আসে না, কি হাবি জাবি অগরম বগরম বোঝায়, দেখবেন কি আমরা অনেক সময় তাদের দিকে ঢলে পড়ি। ঠিক আছে, যে আমরা মনে করি যে হ্যাঁ ঠিক আছে, এ তো বলছে খুব ভালো প্রোডাক্টটা, তো একবার দেখি, যখন এত করে বলছে, মানে এত সুন্দর করে বলবে, এইটাকে বলা হয় প্রভাব বিস্তার করা। আর এই সেলসম্যানরা এই কাজটা করে, অর্থাৎ এমন করে মার্কেটিংটা করে, মানে এমন করে বলবে, মানে আপনি সেই জিনিসটার পজিটিভিটিই খালি দেখতে পাবেন, ওরা নেগেটিভিটি নিয়ে কিচ্ছু বলবে না। তাহলে এটাকে বলে প্রভাব বিস্তার করা। এগুলো সেলসম্যানদের উপরে খুব কাজ করে। কিন্তু যদি কারো জন্মছকে বুধ চন্দ্র লগ্নের কেন্দ্রে থাকে, বা চন্দ্রের কেন্দ্রে বুধ থাকে, তাহলে অবশ্যই সেই জাতক বা জাতিকা প্রভাব বিস্তার করতে পারে। চন্দ্রের ওপরে যদি কোনো নিচস্থ গ্রহ দৃষ্টি দেয়, মনে করা যাক আপনার জন্মছকের মধ্যে কোনো নিচস্থ গ্রহ আছে, তাহলে কোথায় কোন গ্রহ নিচস্থ হয় আপনি প্রায় সবটাই জানেন। যেমন হচ্ছে মঙ্গল কর্কটের মধ্যে নিচস্থ হয়, রবি যেমন তুলার মধ্যে নিচস্থ হয়, বৃহস্পতি যেমন মকরের মধ্যে নিচস্থ হয়, শুক্র যেমন কন্যার ঘরে নিচস্থ হয়, বুধ যেমন মীনের ঘরে নিচস্থ হয়। ঠিক এরকম বলতে চাইছি, চন্দ্রের উপরে যদি কোনো নিচস্থ গ্রহ দৃষ্টি দেয়, তাহলে পারে অবভিয়াসলি সেই জাতক জীবনে প্রচুর অর্থ উপার্জন করার সুযোগ পায়। একবার লিখে রাখুন, চন্দ্রের উপরে যদি কোনো নিচস্থ গ্রহ দৃষ্টি দেয়, তাহলে সেই জাতক অবশ্যই জীবনে একটা এমন সময় আসবে, প্রচুর অর্থ উপার্জন করার সুযোগ সে একবার না একবার জীবনে পাবে। শুধু খারাপ নয়, ভালো অনেক পয়েন্ট আছে। জন্মছকে রবির আগে বা পিছনে,
জন্মছকে আপনার রবি কোথাও বসে আছে নিশ্চয়ই, তাহলে রবি কোথায় আছে আপনি দেখুন। রবির আগের ঘরটায় বা পিছনের ঘরটায় চন্দ্র ছাড়া যদি অন্য কোনো গ্রহ থাকে, রবির আগে বা পিছনে যদি চন্দ্র ছাড়া অন্য কোনো গ্রহ থাকে, তাহলে জাতক অবশ্যই ধন প্রাপ্তি করতে পারে, অর্থাৎ তার আর্থিক উন্নতি বৃদ্ধি হয়ে যায়, এবং সেই জাতক কিন্তু একটু কড়া কড়া কথাবার্তা মাঝে মধ্যে বলে দেবে। লিখে রাখুন এই কথাগুলো। যদি আপনার জন্মছকের মধ্যে রবি যেখানে বসে রয়েছে তার আগে অথবা তার পিছনে যদি কোনো চন্দ্র ছাড়া অন্য গ্রহ থাকে, তাহলে অবশ্যই সেই রকম জাতক জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারে, এবং সেই জাতক কিন্তু মাঝে মধ্যে একটু কড়া কড়া কথাবার্তা বলে দেয়। 12টা সূত্র আজকে বললাম, কালকে কিন্তু আবার এই সূত্র নিয়ে আলোচনা করবো, এবং খুব ইন্টারেস্টিং সূত্র নিয়ে আলোচনা করব। কালকে আশা করছি শনির সূত্র নিয়ে আলোচনা করব। যাই হোক, এখানে শেষ করলাম। নমস্কার।